তোমাদের সবাইকে দাদার ক্লাসরুমে স্বাগতম জানাই। ক্লাস 6-এর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফাইনাল পরীক্ষার ইংলিশের একটি সাজেশন ভিত্তিক প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। আমরা খুব সহজেই এই ইংলিশ প্রশ্নপত্রটি সলভ করব। দেখো, এই প্রশ্নগুলোই রয়েছে আমাদের এই প্রশ্নপত্রে। প্রথমত এই দেখো লেখা আছে, রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন গিভেন বিলো। অর্থাৎ এখানে তোমাদের ইংলিশ বই থেকে কিছু লাইন তুলে দেওয়া থাকবে, যাকে আমরা বলি প্যাসেজ অর্থাৎ সিন অংশ। সেই সিন থেকে কিছু প্রশ্ন থাকবে, সেগুলো আমাদের সলভ করতে হবে। দেখো, প্রথমত বলছে, ইট অল স্টার্টেড উইথ দ্য আইসক্রিম ম্যান মিস্টার পেপি। আমাদের সেই চেনা জানা মিস্টার পেপি যে ছিলেন, যাকে আমরা আইসক্রিম ম্যান বলতাম, তাকে দিয়েই অনেক কিছু শুরু হলো, অর্থাৎ সব শুরু হলো। হি হ্যাড এ ভ্যান, তার একটি ভ্যান ছিল। হুইচ হি পার্কড আউটসাইড দ্য স্কুল, যেটি তিনি তার স্কুলের কী করতেন, আমাদের যে স্কুল ছিল সেই স্কুলের বাইরের দিকে পার্ক করতেন বা দাঁড়িয়ে থাকতেন। হি সোল্ড আইসক্রিম, তিনি আইসক্রিম বিক্রি করতেন। অল ডিফারেন্ট টাইপস, বিভিন্ন রকমের আইসক্রিম কিন্তু তিনি বিক্রি করতেন। আইসক্রিম খেতে কেমন লাগে? আমার তো দারুণ লাগে, তোমারও তো সেই লাগে হয়তো। দেখো, হি হ্যাড এভরি ফ্লেভার দেয়ার ইজ, তার কাছে অনেক ধরনের ফ্লেভার ছিল। হি ডিড নট লাইক মি ভেরি মাচ, কিন্তু তিনি আমাকে ততটা পছন্দ করতো না। হি টোল্ড মি ওয়ান্স ইউ থিঙ্ক ইউ আর স্মার্ট, তিনি আমাকে একদিন বলেছিলেন যে তুমি কি নিজেকে খুব স্মার্ট ভাবো। ওয়ান ডে ইউ উইল বি টু স্মার্ট, কোনো একটা দিন তুমি অনেক বেশি একটা অনেক বড় মাপের একটা স্মার্ট হবে। আই জাস্ট লাভড অ্যান্ড ওয়াকড অফ, আমি হাসলাম এবং হাঁটা শুরু করলাম। আই নিউ হি উড নট ডু এনিথিং, আমি জানি সে কিছুই করবে না। হি ওয়াজ টু সফট হার্টেড, তার মনটা ছিল অনেক নরম, অর্থাৎ তিনি অনেক ভালো মনের মানুষ ছিলেন। হি ওয়াজ অলওয়েজ গিভিং ফ্রি আইসক্রিম টু কিডস হু হ্যাড নো মানি, তিনি সর্বদাই কিছু গরিব ছেলেমেয়েদের কী করতেন, বিনামূল্যেই আইসক্রিম দিত। তাহলে ভাবো কত ভালো আইসক্রিম আলাটা, তাই না? বলেছে দেখো, হি ফেল সরি ফর পোর পিপুল, তিনি গরিব মানুষদের জন্য খুব দুঃখ অনুভব করতেন। There were a lot of stories going round about the ice cream man, ওই আইসক্রিম ম্যান সম্পর্কে অনেক রকমের গল্প কিন্তু আমাদের কাছে আনাগোনা করতো। পিপল সেড দ্যাট ইট ওয়াজ গুড ফর ইউ, মানুষজন বলতো এটা তোমাদের জন্য অনেক ভালো। সাম কিডস সেড দ্যাট ইট মেড ইউ বেটার হোয়েন ইউ ওয়ার সিক, কিছু ছেলে মেয়ে বলতো যে তুমি যখন খুব অসুস্থ ছিলে তখন এটা তোমার অনেক অনেক উপকারে এসছে। ওয়ান অফ দ্য টিচার্স কল্ড ইট হ্যাপি আইসক্রিম, কোনো টিচাররা বলতে যে এটা হচ্ছে একটা হ্যাপি আইসক্রিম, মানে সুখের আইসক্রিম। আই ডিড নট বিলিভ ইট, আমি এটা বিশ্বাস করতাম না। ইট নেভার মেড মি হ্যাপি, যদিও এটা আমাকে খুব বেশি সুখী বা আনন্দে রাখতো না। চলো এবার আমরা প্রশ্ন করবো এবং প্রশ্নগুলো সলভ করব। এরপরে দেখো, ঠিক দ্য কারেক্ট অল্টারনেটিভস 6x1 = 6, অর্থাৎ আমাদের এখানে অনেকগুলো অপশন রয়েছে, তার মধ্যে যেটা সঠিক সেটাই আমাদের লিখতে হবে। প্রথম প্রশ্ন, দ্য আইসক্রিম ম্যানস নেম ওয়াজ, আইসক্রিম ম্যান যিনি আইসক্রিম বিক্রি করতেন তার নাম কি ছিল? আমরা তো প্রথমে বললাম তার নাম ছিল কি, মিস্টার পেপি, অর্থাৎ অপশন নাম্বার এ হবে রাইট, তাই না? দেখো খুব সহজেই কিন্তু আমরা এগুলো সলভ করছি, খুব সোজা লাগছে, তাই না? দেখো হবে কি, মিস্টার পেপি। এবার দেখো 2 নম্বর বলছি কি, মিস্টার পেপি সোল্ড ড্যাশ ফ্রম হিজ ভ্যান, মিস্টার পেপি তার ভ্যানে করে কি বিক্রি করতেন? আমরা জানি কি, আইসক্রিম বিক্রি করতেন, তাই না? সেই আইসক্রিমটা কেমন টাইপের ছিল? অনলি চকলেট আইসক্রিম ছিল শুধুমাত্র? না, তার কাছে তো অনেক রকম আইসক্রিম ছিল, তাহলে এটা হবে না। দেখো বি নাম্বার বলছে অল ডিফারেন্ট টাইপস অফ আইসক্রিম, তিনি সব রকমের আইসক্রিম বিক্রি করতেন, তাহলে অপশন নাম্বার বি হবে রাইট। আমরা বললাম না বিভিন্ন টাইপের আইসক্রিম অনেক রকমের ফ্লেভার থাকতো, তার মানে বি নাম্বারটাই ঠিক হচ্ছে আমাদের, তার মানে অপশন নাম্বার বি হবে রাইট। চলো দেখি, তাই আছে। দেখো এরপরে 3 নম্বর দেখো বলেছে, হাউ ডিড মিস্টার পেপি ফিলস অ্যাবাউট দ্য ন্যারেটরের প্রতি মিস্টার পেপির কেমন ধারণা ছিল? প্রথমত দেখে বলেছে হি লাইক হিম ভেরি মাচ, তাকে কি খুব পছন্দ করতো? কিন্তু ন্যারেটর তো বলছে তাকে ততটা পছন্দ করতো না, তার মানে এই নাম্বার হবে না। বি নম্বর দেখে বলেছে হি ডিড নট লাইক হিম ভেরি মাচ, তাকে যে খুব বেশি পছন্দ করতো তা নয়, অর্থাৎ আমাদের কিন্তু বি নাম্বারটাই হচ্ছে। আমরা তাই বললাম যে তাকে খুব বেশি পছন্দ করতো না, অর্থাৎ বি নাম্বার উত্তর কিন্তু রাইট হলো। এরপরে আরও সহজ নেবে, আমরা দেখো বাকিগুলো সলভ করবো। হি ডিড মিস্টার পেপি টেল দ্য ন্যারেটর ওয়ান্স, লেখককে কি বলেছিলেন মিস্টার পেপি? দেখো বলেছিল ইউ থিঙ্ক ইউ আর স্মার্ট, তুমি কি নিজেকে খুব স্মার্ট ভাবো। ওয়ান ডে ইউ উইল বি টু স্মার্ট, একদিনকার তুমি অনেক স্মার্ট হবে। দেখো অপশন নাম্বার বি কিন্তু আমাদের রাইট হলো, এটা আমরা পড়ছিলাম। তাহলে আমরা সি অংশটা খুব সুন্দর করে বুঝলাম, তার জন্য দেখো আমাদের সবগুলো প্রশ্ন এখন সহজে মনে হচ্ছে, তাই না?
আর দাদার ক্লাসরুমে পড়ছো দেখবে সব প্রশ্ন তোমার কাছে সোজা মনে হবে, অনেক কঠিন কঠিন জিনিসও দেখবে তোমার কাছে সোজা সোজা মনে হবে। এটা তো দাদার ক্লাসরুম, তোমাদের আমাদের সবার ইমোশন, তাই না? নেক্সট দেখো বলেছে 5 নাম্বার, হোয়াই ডিড মিস্টার পেপি গিভ ফ্রি আইসক্রিম টু সাম কিডস? মিস্টার পেপি কিছু কিছু আইসক্রিম এমনিতে দিত কেন, ফ্রিতে কেন দিত? কাদের দিত? যারা খুব গরিব ছিল তাদেরকে দিত, তাই না? তাহলে লিখবো, দেখো এখানে আছে, দেখো বিকজ দে ওয়ার হিজ ফ্রেন্ড, তারা তাদের বন্ধু ছিল। বন্ধু ছিল কি না, যারা গরিব ছিল তারা। বিকজ দে ওয়ার রিচ, তারা খুব বড় লোক ছিল, তাদেরকে দিত না, তাদেরকেও দিত না। বিকজ দে হ্যাড নো মানি, কারণ তাদের কাছে টাকা পয়সা ছিল না, তার জন্য দিত। অর্থাৎ অপশন নম্বর সি কিন্তু রাইট হচ্ছে, তাই না? যাদের কাছে টাকা পয়সা ছিল না তাদেরকে কিন্তু আইসক্রিম দিত। আমরা প্রথমের দিকে বললাম যে ওনার মনটা ছিল খুব ভালো, উনি গরিব লোকেদের প্রতি খুব সদয় ছিলেন। তাহলে অপশন নম্বর সি হলো রাইট। 6 নম্বর দেখো, হোয়াট ডিড ওয়ান অফ দ্য টিচার কল মিস্টার পেপিস আইসক্রিম? আমাদের স্যারেরা ওই মিস্টার পেপির আইসক্রিমকে কী বলতো? দেখো প্রথমতই আছে স্যাড আইসক্রিম, দুঃখের আইসক্রিম বলতো না, অর্থাৎ এটা কাটা, এটা হবে না। হ্যাপি আইসক্রিম, হ্যাঁ এটা কিন্তু বলতো। স্যারেরা বলতো যে পেপির আইসক্রিম হচ্ছে হ্যাপি আইসক্রিম, আনন্দের আইসক্রিম। তার মানে বি নাম্বার উত্তর হবে আমাদের রাইট। দেখো আমরা ভালো করে বুঝলাম, খুব সহজে আমরা সলভ করছি। এবার দেখো বলেছে রাইট টি ফর ট্রু, এ ফর ফলস উইথ সাপোর্টিং স্টেটমেন্ট। মানে যে বাক্যগুলো সত্য তার পাশে টি লিখতে হবে, যেগুলো মিথ্যা তার পাশে এফ লিখতে হবে, এবং তার পাশাপাশি যুক্তি দিতে হবে যেটা কেন সত্য, এটা কেন মিথ্যা। মিথ্যা বলে মিথ্যার সাপোর্টিং সেন্টেন্স দিতে হবে, মানে যুক্তি দিতে হবে, বাক্য দিতে হবে। আর সত্য বলে সত্যর সাপোর্টিং সেন্টেন্স দিতে হবে। দেখো প্রথমত বলছে 1 নম্বর, মিস্টার পেপি লাইক দ্য ন্যারেটর ভেরি মাচ। মিস্টার পেপি ন্যারেটরকে কি খুব পছন্দ করতো? না, একদমই না। আমরা প্রথমে বললাম যে খুব বেশি পছন্দ করতো না, তাহলে এটা কি হবে? এফ হবে। চলো আমরা দেখিনি উত্তর। দেখো এপি আছে, কারণ কি হি ডিড নট লাইক মি ভেরি মাচ, দেখো কিন্তু সে কথাটা বলেছে। নেক্সট দেখো 2 নম্বর, মিস্টার পেপি সোল্ড অনলি চকলেট আইসক্রিম ফ্রম হিজ ভ্যান। তার ভ্যানে কি শুধুমাত্র চকলেট আইসক্রিম বিক্রি করতো? আরে না তো, উনি তো অনেক রকমের আইসক্রিম বিক্রি করতো। ম্যানি ফ্লেভার বলছিল না, বিভিন্ন বিভিন্ন ডিফারেন্ট টাইপের অফ আইসক্রিম, অনেক ধরনের আইসক্রিম বলছিল। তাহলে এটা তো হচ্ছে না, তাহলে এটা কি হবে? এটা হবে ফলস। এবার বুঝে বুঝে পড়ো, দেখো সোজা মনে হবে। তো লিখবো, দেখো হি সোল্ড আইসক্রিম অল ডিফারেন্ট টাইপস, তিনি অনেক রকমের আইসক্রিম বিক্রি করতেন। তারপরে দেখো 3 নম্বর, মিস্টার পেপি ওয়াজ এ কাইন্ড অ্যান্ড জেনারিয়াস পারসন। মিস্টার পেপির মন ছিল অনেক দয়ালু এবং তিনি অনেক ভালো একজন মানুষ ছিলেন। এটা তো সত্য, আমরা পড়লাম। কারণ কি দেখো আমরা এখানে পড়বো, হি ওয়াজ অলওয়েজ গিভিং ফ্রি আইসক্রিম টু কিডস হু হ্যাড নো মানি। তিনি সর্বদাই কিছু আইসক্রিম গরিব ছেলেমেয়েদেরকে দিতেন, যাদের কাছে টাকা পয়সা থাকতো না, তাদেরকে কী করতেন? মাঝে মাঝে আইসক্রিম দিতেন। নেক্সট দেখো 4 নম্বর, দ্য ন্যারেটর বিলিভ দ্যাট মিস্টার পেপিজ আইসক্রিম হ্যাড স্পেশাল পাওয়ার্স। ন্যারেটর বিশ্বাস করতেন যে পেপির আইসক্রিমের মধ্যে স্পেশাল একটা পাওয়ার আছে। সবাই বিশ্বাস করলে পারেও লেখক কিন্তু প্রথম থেকে বিশ্বাস করতেন না, তার জন্য আমরা বলবো কি এটা মিথ্যা, অর্থাৎ এফ। চলো দেখি আমরা তাই লিখবো এফ, এবং কারণটা দেবো, দেখো আই ডিড নট বিলিভ ইট, ইট নেভার মেড মি হ্যাপি। আমি এটা বিশ্বাস করতাম না, কারণ এই আইসক্রিম আমাকে খুব বেশি সুখী করেনি। তারপর আসতে দেখো, মিস্টার পেপি আইসক্রিম ওয়াজ কল্ড হ্যাপি আইসক্রিম বাই ওয়ান অফ দ্য টিচার। কোন এক স্যারেরা বলেছিলেন যে মিস্টার পেপির আইসক্রিম হলো হ্যাপি আইসক্রিম। এটা তো সত্য বলেছিল, তার জন্য দেখো টি লিখবো। এখন দেখো যুক্তিতে লিখবো, ওয়ান অফ দ্য টিচার কল ইট হ্যাপি আইসক্রিম, এটা বলেছিল। নেক্সট দেখো কমপ্লিট দ্য সেন্টেন্স, 5টা প্রশ্ন, 5 নম্বর রয়েছে। 1 নম্বর, দ্য আইসক্রিম ম্যানস নেম ওয়াজ, কি ছিল? আইসক্রিম ম্যানের নাম ছিল মিস্টার পেপি, লিখবো মিস্টার পেপি। নেক্সট দেখো 2 নম্বর, মিস্টার পেপি সোল্ড আইসক্রিম ফ্রম হিজ, তার ভ্যানে করে বিক্রি করতে, লিখবো ভ্যানে। 3 নম্বর দেখো, মিস্টার পেপি টোল্ড দ্য ন্যারেটর ইউ থিঙ্ক ইউ আর সো স্মার্ট ওয়ান ডে ইউ উইল বি টু 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 কি হবে? টু স্মার্ট, অনেক বেশি স্মার্ট হবে, তাহলে এখানে স্মার্ট হলো। নেক্সট দেখো 4 নম্বর, মিস্টার পেপি অলওয়েজ গিভিং ফ্রি আইসক্রিম টু কিডস হু হ্যাড নো মানি। যাদের টাকা পয়সা ছিল না তাদেরকে আইসক্রিম দিত, তাহলে এখানে কী বলবে? নো মানি। দেখো নো মানি হলো এখানে। এবার 5 নম্বর, ওয়ান অফ দ্য টিচার কল মিস্টার পেপিস আইসক্রিম, কোনো একটা স্যার ওই পেপির আইসক্রিম সম্পর্কে কী বলেছিল? এটা হ্যাপি আইসক্রিম, তাহলে লিখবো হ্যাপি আইসক্রিম। এরপরে দেখো বলেছে রিড দ্য ফলোইং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন গিভেন বিলো। তোমাদের এই পরীক্ষাতে একটা আনসিন প্যাসেজ থাকবে, এবং সেই আনসিন প্যাসেজ থেকে অনেকগুলো প্রশ্ন হবে, সেগুলো আমাদের সলভ করতে হবে, যেটাকে আমরা বলি আনসিন। চলো এবার আমরা পড়ি। এই স্মল র্যাবিট লিভড ইন এ ফরেস্ট। কোনো একটা ফরেস্ট মানে জানো তো বন, কোনো একটা বনে কোনো একটা ছোট্ট খরগোশ বাস করতো। ওয়ান ডে হোয়াইল ওয়ান্ডারিং হি ক্যাম অ্যাক্রস দ্য বিউটিফুল গার্ডেন ফিল্ড উইথ দ্য ডেলিশিয়াস ক্যারট। কোনো একদিন সেই র্যাবিট বলতে খরগোশটা চলতে চলতে একটা সুন্দর একটা বাগানে চলে এলো, যে বাগানে অনেক টেস্টি টেস্টি গাজর ছিল, আর গাজর তো খরগোশের খুব প্রিয়, তাই না? তারপর দেখো বলছে দ্য র্যাবিট ওয়াজ টেম্পটেড টু ইট দ্য ক্যারট। ওই খরগোশটার না গাজরগুলো খেতে খুব ইচ্ছা করলো। বাট দ্যাট রিমেম্বার দ্যাট দ্য গার্ডেন
বিলং টু সামওয়ান এলস, কিন্তু তার মনে হলো, মানে খরগোশটার মনে হলো, আচ্ছা এই বাগানটা, গাজরের বাগানটা কোনো না কোনো মানুষের, অর্থাৎ কোনো না কোনো মানুষ তো লাগিয়েছে, আমার কি এটা খাওয়া ঠিক হবে? এই চিন্তা কিন্তু তার মধ্যে ঢুকলো। তাহলে ভাবো খরগোশটা কত ভালো, তাই না? তারপর তাকে বলছে হি ডিসাইডেড টু ওয়ার্কস দ্য অনার ফর পারমিশন। তার মনে হলো যে যিনি এই গাজরের মালিক, অর্থাৎ যার এই বাগানটা, তার কাছে যদি আমি একবার অনুমতি নিতে পারি যে আপনার বাগানের গাজরগুলো আমি খাবো, একবার দেখি না, বলি, একবার পারমিশনটা নিই তারপরে খাই, তাহলে ভাবো কত ভালো, তাই না? দ্য ওয়ানার এ কাইন্ড ওল্ড ম্যান, যিনি মালিক ছিলেন তিনি হলেন একটা বয়স্ক এবং খুব দয়ালু। কাইন্ড মানে কিন্তু দয়ালু, কাইন্ড ওল্ড ম্যান মানে খুব দয়ালু একটা বয়স্ক লোক। ওয়াজ ইমপ্রেসড বাই দ্য র্যাবিট, ইমপ্রেসড হয়ে গেল, মানে ওই খরগোশের কথাতে খুব বেশি ভালো লাগলো, খুব বেশি ইমপ্রেস হয়ে গেল। বাই honesty and allowed him to eat the carrots, মানে খরগোশের এত সুন্দর সৎ একটা মনোভাব, এত সুন্দর কথা, সেই কথাতে কিন্তু সেই গাজরের যে মালিক তিনি কিন্তু খুব বেশি খুশি হলেন এবং কি করলো, খরগোশকে বললো আচ্ছা তুমি গাজর খাবে তো, আচ্ছা যাও খাও, তোমাকে আমি অনুমতি দিলাম, তুমি খাও, ইচ্ছা মতো খাও। ফ্রম দ্যাট ডে অন দ্য র্যাবিট ভিজিটেড দ্য গার্ডেন এভরিডে, তারপরের থেকে ওই র্যাবিটটা ওই গাজরের বাগানে প্রত্যেক দিন যেত। অ্যান্ড দ্য ওল্ড ম্যান বিকাম লাইক এ গ্র্যান্ডফাদার টু হিম, এবং সেই বয়স্ক লোকটা কি হলো বলতো, দিনের পর দিন যেতে যেতে দেখো ওই বয়স্ক লোকটার সাথে কি বলবো, ওই খরগোশটা রেগুলার মিশতো, দেখা হতো, গল্প করতো, এরকম করতে 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 একদিনকার কি হলো বলতো, ধীরে ধীরে ওই বয়স্ক লোকটা ওই যে খরগোশ আছে, খরগোশের দাদুর মতো হতে থাকলো, অর্থাৎ তার দাদু হয়ে গেল। দেখো এখানে গ্র্যান্ডফাদার বলেছে। তো সুন্দর একটা গল্প আমরা পড়লাম। চলো এবার আমরা মজা করে প্রশ্ন সলভ করি। আমরা মজা করে পড়বো এবং মজা করে প্রশ্ন সলভ করব। প্রথমত দেখা হচ্ছে টি দ্য কারেক্ট অল্টারনেটিভ, অর্থাৎ এখানে অনেকগুলো অপশন রয়েছে, তার মধ্যে কোনটা সঠিক সেটা আমাদের লিখতে হবে। প্রথম প্রশ্ন দেখো, হোয়ার ডিড দ্য র্যাবিট লিভ, র্যাবিটটা কোথায় বাস করতো? আমরা তো পড়লাম র্যাবিটটা কোথায় বাস করতো, একটা ফরেস্টে বাস করতো। তো দেখো প্রথম বলছে ইন এ গার্ডেন, না গার্ডেনে তো বাস করতো না। বিতে আছে দেখো ইন এ ফরেস্ট, হ্যাঁ একটা বনে বাস করতো, তার মানে এই বি নাম্বারটা হবে রাইট। দেখলে তো আমরা ভালো করে পড়লাম, তার জন্য আমাদের কাছে সোজা মনে হচ্ছে। এই জন্য তো বলছি দাদার ক্লাসরুম অনেক সোজা করে পড়ানো হয়, সব পড়ায় দেখবে সোজা হবে। 2 নম্বর দেখো, হোয়াট ডিড দ্য র্যাবিট ফাইন্ড ইন দ্য গার্ডেন, ওই র্যাবিটটা বাগানের মধ্যে কী খুঁজে পেয়েছিল? আমরা জানি যে খুব টেস্টি টেস্টি গাজর খুঁজে পেয়েছিল। ডিলিশিয়াস কী পেয়েছিল? ক্যারেটস, তাই না? দেখো অপশন নাম্বার বি হলো রাইট, ডিলিশিয়াস ক্যারেট। দেখো আমরা তাই লিখলাম। নেক্সট 3 নম্বর, হোয়াট ডিড দ্য র্যাবিট ডু বিফোর ইটিং দ্য ক্যারেটস, ওই ক্যারেট যেগুলো ছিল সেগুলো ক্যারেটগুলো খাওয়ার আগে ওই র্যাবিটটা বা খরগোশটা কী করেছিল? আমরা জানি সে হচ্ছে অনুমতি নিয়েছিল, তাই না? অর্থাৎ তিনি পারমিশন নিয়েছিল। কার কাছ থেকে পারমিশন নিয়েছিল? ওই বয়স্ক দাদুটার কাছ থেকে। তাহলে দেখো এখানে বলছে হি আস্কস দ্য অনার ফর পারমিশন, অর্থাৎ এই নাম্বার অপশন হচ্ছে রাইট। দেখো বুঝে বুঝে পড়ছি, পড়াগুলো আমাদের সোজা মনে হচ্ছে। তো বুঝে বুঝে পড়লে পড়া আমাদের কাছে সোজাই মনে হবে, হ্যাঁ তার জন্য বুঝে বুঝে পড়বে। নেক্সট দেখো 4 নাম্বার, হাউ ডিড দ্য ওনার অফ দ্য গার্ডেন রিঅ্যাক্ট টু দ্য র্যাবিট অনেস্টি, ওই যে র্যাবিটের যে ব্যবহার, সেই ব্যবহারে ওই বয়স্ক দাদুটা কী হয়েছিল? খুব খুশি হয়ে গেছিলো, মানে ইমপ্রেসড হয়ে গেছিলো। দেখো এতে আছে স্কল্ড হিম, র্যাবিট গালিগালাজ না করছিল, ইগনোর করছিল না, ইগনোরও তো করেনি। সি নাম্বার দেখে বলেছে হি ওয়াজ ইমপ্রেসড, তিনি ইমপ্রেসড হয়েছিল বাই দ্য র্যাবিট অনেস্টি, র্যাবিটের সততাতে। তার মানে অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট। এবার বুঝে বুঝে পড়ো, হ্যাঁ দেখো সোজা মনে হবে। এরপর দেখো 5 নাম্বার, হোয়াট হ্যাপেন টু দ্য র্যাবিট রিলেশনশিপ উইথ দ্য ওল্ড ম্যান, তারপরে ওই খরগোশের সাথে ওই লোকটার সম্পর্কটা কেমন হয়েছিল? বললাম না দাদুর মতো হয়ে গেছিলো সম্পর্ক। দেখো এতে আছে দে বিকাম এনিমি, তারা শত্রু হয়েছিল না। দে বিকাম ফ্রেন্ডস, তারা বন্ধু হয়েছিল না। দে রিমাইন্ডস স্ট্রেঞ্জার, তাও স্ট্রেঞ্জার তো হয়েছিল না। দেখো ডি নাম্বার বলছে দ্য ওল্ড ম্যান বিকাম লাইক এ গ্র্যান্ডফাদার টু দ্য র্যাবিট, র্যাবিটের কাছে কিন্তু ঠাকুর দাদার মতো হয়ে গেছিলো। বুঝতে পারলে? তোমাদের ক্লাস 6-এর প্রত্যেকটা সাবজেক্টের বইয়ের যে প্রশ্নগুলো ফাইনাল পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, যে প্রশ্নগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা সব থেকে বেশি, তার উপর ভিত্তি করে বই ভিত্তিক সাজেশন রয়েছে। দেখো প্লেলিস্টে যাও, গিয়ে বই ভিত্তিক সাজেশনগুলো দাগিয়ে নাও, আর মন দিয়ে বারবার রিভিশন করো। তুমি একটা সেরা রেজাল্ট করো, আমি তোমার কাছে এটাই চাই। তোমার পরীক্ষা অনেক অনেক ভালো হোক, আমি এটাই চাইবো। চলে আসছে দেখো নেক্সট প্রশ্নে। দেখো ডি নাম্বার হলো রাইট টি ফর ট্রু, এফ ফর ফলস। যেগুলো সত্য তার পাশে টি লিখতে হবে, আর যেগুলো মিথ্যা তার পাশে এফ লিখতে হবে। 1 নম্বর দেখো বলেছে র্যাবিট লিভড ইন এ গার্ডেন, র্যাবিটটা কি বাগানে বাস করতো? না, তাতে সে তো ফরেস্টে বাস করতো, তার জন্য এটা কী হবে? এফ হবে, অর্থাৎ ফলস হবে। 2 নম্বর দেখো দ্য র্যাবিট ফাউন্ড এ গার্ডেন ফিল্ড উইথ দ্য ডিলিশিয়াস ক্যারট,
ওই যে খরগোশটা একটা সুন্দর একটা বাগান পেয়েছিল, যে বাগানে অনেক স্বাদ মানে সুস্বাদের গাজর ছিল। এটা তো সত্য, তাই না? তার জন্য এর পাশে কি লিখবো? টি লিখবো। দেখো টি লিখলাম। 3 নম্বর প্রশ্ন, দ্য র্যাবিট এট দ্য ক্যারট উইদাউট আস্কিং পারমিশন। মানে র্যাবিটটা কি করেছিল? ওই ক্যারেটগুলো কারো পারমিশন ছাড়াই খেয়েছিল। না, এটা তো ভুল। উনি তো ওই র্যাবিটটা তো পারমিশন নিয়েছিল, তাই না? তাহলে এটা কি হবে? এটা ফলস হবে। দেখো এটা ভুল, তার জন্য পাশে এগ লিখলাম। দেখো 4 নাম্বার, দ্য ওনার অফ দ্য গার্ডেন ওয়াজ এ কাইন্ড ওল্ড ম্যান। ওই যে বাগানের যে মালিক, তিনি অনেক ভালো একটা বয়স্ক লোক ছিলেন, তার অনেক বেশি দয়া ছিল, অর্থাৎ দয়ালু লোক ছিলেন। এটা তো সত্য, তার পাশে কি লিখবো? টি লিখবো, অর্থাৎ ট্রু, অর্থাৎ টি লিখবো। দেখো নেক্সট দেখো 5 নাম্বার, দ্য র্যাবিট ভিজিটেড দ্য গার্ডেন এভরিডে আফটার গেটিং পারমিশন। পারমিশন পাওয়ার পরে র্যাবিটটা প্রত্যেক দিন বাগানে যেত। কি খেতে? আমরা জানি গাজর খেতে যেত, তাই না? গাজর তো সেই লাগে খেতে। গাজরের হালুয়া হয়, তাই না? তারপরে কাঁচা গাজরের স্যালাড হয়, বেশ ভালো লাগে খেতে। তো এটা কি আবার সত্য হবে? তার জন্য দেখো পাশে আমরা টি লিখবো। নেক্সট দেখো বলেছে কমপ্লিট দ্য সেন্টেন্স। 5টা প্রশ্ন, 5 নাম্বার। 1 নাম্বার, দ্য র্যাবিট লিভড ইন এ, কোথায় বাস করতো র্যাবিটটা? ফরেস্টে। তাহলে লিখবো ফরেস্ট। দেখো তাই লিখলাম। নেক্সট দেখো 2 নাম্বার, দ্য র্যাবিট ফাউন্ড এ গার্ডেন ফিল্ড উইথ। র্যাবিট একটা বাগান পেয়েছিল, সেই বাগানটা কিসে পরিপূর্ণ ছিল? ক্যারেটে পরিপূর্ণ ছিল, ডিলিশিয়াস ক্যারট, তাই না? তো আমরা লিখবো দেখো ডিলিশিয়াস ক্যারট। নেক্সট দেখো বলেছে দ্য র্যাবিট ডিসাইডেড টু আস্ক ড্যাক্স ফর পারমিশন টু ইট। কিসের পারমিশন পেয়েছিল? ক্যারেট খাওয়ার পারমিশন পেয়েছিল। নেক্সট দেখো কার কাছ থেকে পারমিশন পেয়েছিল? দেখো অনার, মালিকের কাছ থেকে। নেক্সট দেখো বলছে দ্য ওনার অফ দ্য গার্ডেন ওয়াজ এ, কি ছিল? কাইন্ড ওল্ড ম্যান ছিল, তাহলে এখানে লিখবো কাইন্ড। নেক্সট দেখো দ্য র্যাবিট ভিজিটেড দ্য গার্ডেন এভরিডে আফটার গেটিং, কিসে? প্রত্যেকদিন সে যে বাগানে যেত, কখন যেত? যখন বয়স্ক লোকটা পারমিশন দিয়েছিল। তাহলে লিখতে হবে কি? গেটিং পারমিশন। তাহলে দেখো পারমিশন। নেক্সট গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। দেখো প্রথমত আছে রাইট সিনোনিম অফ দ্য ওয়ার্ড। মানে এই যে শব্দগুলো রয়েছে, এই শব্দগুলোর সিনোনিম মানে হচ্ছে সমার্থক শব্দ লিখতে হবে। বুঝে যাচ্ছে? যেমন ধরো বড় বলে কোনো একটা কথা আছে, বড় সমার্থক শব্দ কী হতে পারে? বিশাল হতে পারে, যেরকম ভালো হতে পারে। ভালো সমার্থক শব্দ আমরা বলতে পারি যে খুব সুন্দর, খুব ভালো। দেখো এরকমই কিন্তু সমার্থক শব্দ হয়, একই মানে। দেখো বিগ, বিগ মানে কি? অনেক বড়। তো ইংলিশে বিগের সমার্থক শব্দ হবে দেখো এনোর্মাস, হিউজ, লার্জ, ম্যাসিভ, গিগনেটিক। আমি অনেকগুলো লিখে দিলাম, পরীক্ষায় একটা করে লিখলেই অনেক। তো আমি অনেকগুলো লিখে দিলাম, যেটা ভালো লাগে, তাই না? হ্যাপি, হ্যাপি মানে জয়ফুল, চেয়ারফুল, জুবলিকেন্ট, ইলেটেড, ইউরোপিক। তারপরে দেখো রান, রান মানে কি হবে? দেখো স্প্রিন্ট হবে, রাস হবে, ডাশ হবে, হারিয়াস হবে, রেস হবে। বিউটিফুল মানে কি? দেখো বিউটিফুল মানে গর্জিয়াস, তারপরে স্ট্যান্ডিং, লাভলি, অ্যাট্রাকটিভ, ইকোয়াস্টিক। এরকম অনেক ওয়ার্ড কিন্তু হয়, একটা করে লিখলেই হবে। নেক্সট হচ্ছে ইন্টেলিজেন্ট। ইন্টেলিজেন্ট মানে হচ্ছে বুদ্ধিমান। একে ইংলিশে কী বলা হয়? ব্রিলিয়ান্ট বলা হয়, ক্লেভার বলা হয়, অ্যাস্ট্রুট বলা হয়, ইগনিসেন্স বলা হয়, এডুডাইট বলা হয়। এরকম অনেক শব্দ হতে পারে। নেক্সট দেখো বলেছে চুজ দ্য অ্যাডভার্ব। দেখো অ্যাডভার্ব আমাদের চুজ করতে হবে, অর্থাৎ একটা বাক্য দেওয়া আছে, এই বাক্যের মধ্যে কোনটা অ্যাডভার্ব সেটা আমাদের লিখতে হবে। দেখো প্রথমত আছে সি সিং বিউটিফুলি ইন দ্য স্কুল চার্চ। সে গান গাচ্ছে, খুব সুন্দর গান গাচ্ছে, তাই না? তাই এখানে দেখো বিউটিফুলি বলে একটা কথা আছে, এটা কিন্তু পরিমাপ। যেরকম আমি যাচ্ছি, খুব স্পিডে যাচ্ছে, তাহলে স্পিডে। আমি যাচ্ছি খুব ধীরে যাচ্ছে, এরকম দেখো স্লোলি মানে ধীরে ধীরে, স্পিডে, সুন্দর, খুব সুন্দর, খুব ভালো। এই দেখো খুব সুন্দর, দেখো খুব শব্দটা ইউজ করলাম, খুব তাড়াতাড়ি, স্লোলি, তারপরে আমি স্পিডি। এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু আমাদের অ্যাডভার্বের মধ্যে পড়ে। তো এখানে বিউটিফুল, দেখো জিনিসটা ভালো ছিল, কিন্তু এটাকে আমরা আরও সুন্দর করে প্রকাশ করার জন্য আমরা এখানে বিউটিফুল ইউজ করলাম, তার জন্য এখানে বিউটিফুল হবে অ্যাডভার্ব। দেখো অ্যাডভার্ব। নেক্সট দেখো বলেছে দ্য অ্যাথলিট রান কুইকলি অ্যারাউন্ড দ্য ট্র্যাক। তুমি কিন্তু এটা জানো কোনটা উত্তর হবে। দেখো এর সাথে দৌড়াচ্ছে, কিন্তু সে দৌড়াচ্ছে কেমন? খুব জোরে জোরে, তাই না? কুইকলি। তাহলে কুইকলিটা হবে অ্যাডভার্ব। দেখো তাই হলো এখানে। নেক্সট দেখো বলেছে 3 নম্বর, দ্য টিচার স্পোক লাউডলি টু দ্য এন্টার ক্লাস। শিক্ষক তো চিৎকার করছে, কিন্তু কেমন করে চিৎকার করছে? খুব জোরে, খুব জোরে। তাহলে এখানে লাউডলি মানে কি? খুব জোরে। তাহলে লাউডলি হবে অ্যাডভার্ব। দেখো খুব সোজা নিয়ম আমরা করছি। নেক্সট দেখো বলেছে সান সেট স্লোলি ওভার দ্য হরিজন। সূর্য কি ধীরে ধীরে ডুবছে? তাহলে দেখো ধীরে ধীরে, দেখো এখানে স্লোলি শব্দটা কিন্তু অ্যাডভার্ব হয়ে গেল। নেক্সট চলে আসছে দেখো 5 নম্বর, দেখো দ্য স্টুডেন্ট ওয়ার্ক ডিলিজেন্টলি টু ফিনিশ দ্য প্রজেক্ট। এখানে কি উত্তর হবে? দেখো ডিলিজেন্টলি হলো, অ্যাডভার্ব হলো। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। আমি জানি অনেকেরই খুব প্রিয় আর্টিকেল এবং প্রিপোজিশন সলভ করা। চলো আমারও খুব প্রিয়, আমিও সলভ করি তোমাদের সাথে। এখানে 8টা প্রশ্ন দিলাম, অনেক অনেক প্র্যাকটিস করবা গ্রামার বই থেকে, টেক্সট বই থেকে। হ্যাঁ, 1 নম্বর দেখো বলেছে মাই ফ্রেন্ড ইজ গোয়িং ড্যাশ দ্য মার্কেট টু বাই সাম ফ্রুটস। এখানে কি হবে? দেখো কোনো একটা নির্দিষ্ট দিকে যাচ্ছে, যখন দিকে বুঝাবে কোনো একটা নির্দিষ্ট দিকে যাচ্ছে, এরকম কোনো একটা নির্দিষ্ট দিক যখন বুঝাবে, সেখানে কি বলবে? টু বসবে। দেখো তাই আমরা লিখলাম টু, এখানে কি বলবে? টু। বুঝতে পারলে তো? এবার দেখো 2 নম্বর, ড্যাশ স্টুডেন্টস ইন মাই ক্লাস আর ভেরি স্মার্ট।
আমার ক্লাসে স্টুডেন্টগুলো খুব স্মার্ট রয়েছে, কিছু স্টুডেন্ট। আমি কিন্তু কিছু স্টুডেন্টকে পার্টিকুলারলি ডিফাইন করতেছি, যখন নির্দিষ্টকরণ করে দেবো তখন আমাদের দা বলবে, তার জন্য লিখলাম দ্য স্টুডেন্ট ইন মাই ক্লাস আর ভেরি স্মার্ট। নেক্সট দেখো 3 নম্বর, দ্য টিচার আস্ক দ্য স্টুডেন্ট টু পুট দ্য বুক ড্যাশ দ্য সেলফ। এখানে কী হবে বলো তো, ওই সেলফের মধ্যে রাখতে হবে, তো অন দ্য সেলফ বলতে হয়। নেক্সট দেখো 4 নম্বর, দ্য স্টুডেন্ট আর ওয়েটিং ড্যাশ দ্য বাস স্টপ ফর স্কুল বাস। এখানে কী হবে, হবে অ্যাট দ্য বাস স্টপ, অ্যাট দ্য বাস স্টপ মনে থাকবে। নেক্সট বলেছে আই অ্যাম রিডিং ড্যাশ বুক অ্যাবাউট সায়েন্স। আই অ্যাম রিডিং, একটা সায়েন্সের বই পড়ছিলাম, তার জন্য এ দিতে হবে, মানে একটা। তারপর দেখো আই অ্যাম ইটিং ড্যাশ অ্যাপেল দ্যাট আই বট ফ্রম দ্য মার্কেট। এখানে অ্যাপেল আছে, অ্যাপেলটা কি ভাওয়েল, ভাওয়েলটাকে কী বসে, অ্যান বসে, আর কনসোনেন্টটাকে এ বসে, তাহলে এখানে কী বসবে, অ্যান বসবে। তারপর দেখো 7 নম্বর, মাই ফ্যামিলি ইজ গোয়িং ড্যাশ এ পিকনিক টু দ্য পার্ক নেক্সট সানডে। এখানে কী বসবে দেখো, এখানে বসবে অন। নেক্সট 8 নম্বর, মাই ব্রাদার ইজ গোয়িং ড্যাশ দ্য লাইব্রেরি টু স্টাডি ফর হিজ এক্সাম। এখানে কী বলবে, গো টু, দেখো গোয়িং টু একটা নির্দিষ্ট দিক বোঝাতে টিউ ব্যবহার করা হচ্ছে। রাইটিং স্কিলের প্রশ্ন আমরা সলভ করবো। দেখো প্রথমত আছে রাইট এ লেটার। এখানে হবে রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড ডেসক্রাইবিং ইউর ভিজিট টু দ্য জু। 80টা ওয়ার্ডের মধ্যে তোমার বন্ধুকে একটা চিঠি লিখতে হবে। কী ব্যাপারে, যে তুমি একটা চিড়িয়াখানাতে ঘুরতে গেছিলে, সেই ব্যাপারে তোমার বন্ধুকে একটা চিঠি লাগবে, যে তোমার কেমন কেমন লেগেছিল সেই বিষয়গুলো। চলো এবার আমরা উত্তর লিখবো। দেখুন আমরা লিখবো যে ডেয়ার শুভম। তোমাদের মধ্যে কারো কারো নাম শুভম হতে পারে। আচ্ছা দেখো লিখলাম ডেয়ার শুভম, প্রিয় শুভম, আই ভিজিটেড দ্য জু লাস্ট সানডে উইথ মাই ফ্যামিলি। আমি লাস্ট মানে গত রবিবার আমার পরিবারের সাথে আমি চিড়িয়াখানায় গেছিলাম। উই স ম্যানি অ্যানিমেলস লাইক লায়ন, টাইগার, মাংকিস অ্যান্ড এ বিগ এলিফ্যান্ট। আমি ওখানে অনেক রকমের পশু দেখেছিলাম। লায়ন বলতে সিংহ, বাঘ, তারপরে দেখো মাংকিস, তারপরে দেখো বলবে এলিফেন্ট মানে হাতি, এগুলো আমরা দেখেছিলাম। দ্য লায়ন্স রোয়ার ওয়াজ ভেরি লাউড অ্যান্ড দ্য মাংকিস ট্রিক্স ওয়ার অ্যামেজিং। মানে ওই যে সিংহগুলো যখন মানে আওয়াজ করতেছিল, সিংহের তো গর্জন বলে, সেই গর্জনটা একদম খুব চিৎকার টাইপের হচ্ছিল, ভেরি লাউড টাইপের হচ্ছিল। আর বানরগুলো তো বিভিন্ন রকম খেলা দেখাচ্ছিল, আমার জন্য সব ট্রিক দেখাচ্ছিল। আই অলসো স এ স্ন্যাক হাউস অ্যান্ড এ বার্ড সেঞ্চুরি। আমি একটা কি বলতো একটা ঘর দেখেছিলাম, যে ঘরের মধ্যে অনেক সাপ ছিল, এবং একটা পাখিদের একটা সেঞ্চুরিও দেখেছিলাম, অনেক পাখি এক জায়গায় বসে আছে। আই এনজয় দ্য ট্রিপ ভেরি মাচ। আমি এই ট্রিপটাতে গিয়ে খুব আনন্দ পেয়েছি। আর লার্ন এ লট অ্যাবাউট ডিফারেন্ট অ্যানিমেলস, এবং বিভিন্ন পশু পাখি সম্পর্কে কিন্তু আমি জানতে পেরেছি, আমার খুব ভালো লেগেছে। ইউর ফ্রেন্ড রাজু, তোমার প্রিয় বন্ধু রাজু। আমার নাম রাজু, আমি তোমার বন্ধু, তাই না? নেক্সট দেখো বলছে বি নাম্বার, রাইট এ স্টোরি ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস ইউজিং দ্য ফলোইং পয়েন্টস। মানে তোমাকে একটা স্টোরি লিখতে হবে 80খানা ওয়ার্ডের মধ্যে, অ্যাড এ টাইটেল অ্যান্ড মোরাল অফ টু দ্য স্টোরি। তোমাকে একটা টাইটেলও দিতে হবে এবং একটা মোরাল দিতে হবে এই স্টোরি থেকে। কোন পয়েন্টের উপর ভিত্তি করে, দেখো এখানে কিছু পয়েন্ট দেওয়া আছে, এই পয়েন্টগুলো থেকে আমাদের সুন্দর করে বানিয়ে লিখতে হবে। অ্যান ওল্ড ফার্মার কলস হিজ লেজি সন আস্কস দেম টু ডিগ আপ ট্রেজার স্টোর ইন দ্য ফিল্ড। এই তো এইগুলোই আছে, এগুলো আমাদের লিখতে হবে। চলো আমরা লিখি। দেখো প্রথমত লিখবো দ্য ট্রেজার অফ হার্ড ওয়ার্ক। মানে কেউ যদি প্রচুর পরিশ্রম করে, সে কিন্তু একটা ভালো একটা সম্পত্তি, একটা ট্রেজারের মালিক কিন্তু সে হতে পারে। প্রথমত এবারে দেখো অ্যান্সার লিখবো, অ্যান ওল্ড ফার্মার কলড হিজ লেজি সন অ্যান্ড হু টোল্ড দেম দ্যাট এ ট্রেজার ওয়াজ হিডেন ইন দেয়ার ফিল্ড। একদিনকার একটা বয়স্ক কৃষক তার ছেলে, তার অলস ছেলে, লেজি মানে তো অলস, তার অলস ছেলেটাকে বললো কি, যে আমার এই জমির মধ্যে আমি একটা সম্পত্তি লুকিয়ে রাখছি, একটা 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 গুপ্তধন লুকিয়ে রাখছি। তুমি জানো এর মধ্যে লুকানো আছে জমির মধ্যে। এক্সাইটেড দ্য সং ডাক আপ এন্টার ফিল্ড বাট ফাউন্ড নাথিং। তার ছেলেটা শুনে তো সেই লাফালাফি করা শুরু করলো, মানে সে খুশি হয়ে গেলো, এক্সাইটেড হয়ে গেল। তারপরে সে কী করলো জানো, ওই যে জমিটা আছে জমিটার মধ্যে গিয়ে কুবিয়ে খোঁজা শুরু করলো, খুদে বিভিন্ন জায়গায় খুঁজছে যে কোথায় দেখে আছে সেই অমূল্য সম্পদ, সেই গুপ্তধন। কিন্তু সেই ছেলেটা কিছুই খুঁজে পেল না। দেখুন, ফাউন্ড নাথিং। দেয়ার ফাদার দেন আস্কড দেম টু স সিড ইন দ্য ডাগ ফিল্ড। তখন সেই বয়স্ক কৃষকটা বুদ্ধি খাটিয়ে বললো কি, আচ্ছা তুমি এই যে জায়গাগুলো তুমি কুবিয়ে খোঁজাখুঁজি করে কেমন নড়াচড়া করে দিছো, ওই সমস্ত জায়গাতে এই বীজগুলো দিলাম, এগুলো লাগিয়ে দাও, মানে বীজ ছড়িয়ে দাও, কৃষিকাজে দেখবে বীজ হয় এক রকমের। আফটার এ ফিউ মান্থস, কিছু মাস পরে, দে র্যাপড এ রিচ হারভেস্ট। কিছু মাস পরে সেই গাছগুলো বড় হয়ে গেল, অনেক ফসল হলো এবং বড় লোক হয়ে গেল লোকগুলো। দ্য সন রিয়েলাইজ দ্যাট দ্য রিয়েল ট্রেজার ওয়াজ দ্য রিজাল্ট অফ দেয়ার হার্ড ওয়ার্ক। তখন সেই কৃষকের অলস ছেলেরা বুঝতে পারলো যে আসল গুপ্তধন তো লুকিয়ে আছে পরিশ্রমের মধ্যে, জমি চাষের মধ্যে দিয়ে, এবং সে তার পরিশ্রম অর্থাৎ হার্ড ওয়ার্ক, যেটাকে হার্ড ওয়ার্ক সেটা সম্পর্কে জানতে পারলো।
বুঝতে পারছো তো? হার্ড ওয়ার্ক ইজ দ্য গ্রেটেস্ট অফ লাইফ অফ অল। মানে কঠোর পরিশ্রমই হলো সমস্ত গুপ্তধনের রহস্য। ঠিক একই রকম এই মুহূর্তে আমি তোমাকেও বলবো যে প্রচুর প্রচুর পরিশ্রম করো, প্রচুর পরিশ্রম করো, প্রচুর বই পড়ো, প্রত্যেকদিন বইটাকে সুন্দর করে রিভিশন দাও, লেখালেখি করো, দেখবে একদিনকে তুমি অনেক ভালো একটা স্টুডেন্ট হয়ে যাবে। এবং সেদিনকে বলবে, দাদা তোমার ওই কথা শুনে আমার অনেক বড় কাজে লাগছে, আমি বইটা রিভিশন করে বুঝে পড়ে আজকে অনেক ভালো একটা রেজাল্ট করতে পারছি। হ্যাঁ, তোমার পক্ষেই সম্ভব একটা বড় ডাক্তার, একটা বড় ইঞ্জিনিয়ার, একটা বড় সায়েন্টিস্ট, একটা বড় টিচার হওয়া। আমি চাইবো তুমি তোমার জীবনের সবথেকে সেরা জায়গা পৌঁছাও, তার জন্য মন দিয়ে পড়ো। দাদার কাছে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তোমার পরীক্ষা অনেক ভালো হোক। পরীক্ষার জন্য তোমাকে জানাই বেস্ট অফ লাক। খুব ভালো থেকো।